বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো ওরা। বিকেলের গোধূলি রঙে আকাশটাকে দেখাচ্ছে ভীষণ সুন্দর। আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। তিন বান্ধবী চলেছে বাসার উদ্দেশ্যে। একজন আর একজনের মাথায় চাটি দিচ্ছে, অন্যজন রেগে মেগে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, কখনো বা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অথচ ওরা নিজেরাও জানে আর মাত্র 2 মাস পর তিনজন থাকবে তিনটি ভিন্ন কলেজে। কষ্টেরও তখন দলা বেঁধে তাদের কাছে আসবে। সারা দিন অন্যদের সাথে ক্লাস করে হুট করেই মনে পড়বে তাদের স্কুলের সেই দুষ্টু মিষ্টি ঝগড়া, কত শত গল্প, কত শত কাহিনী, এক টিফিন সবাই ভাগ করে খাওয়া। স্কুলের ফ্রেন্ডদের মতো নিঃস্বার্থভাবে কেউ পাশে থাকে না, কেউ ভালোবাসে না। যতই কথা হোক তবুও যেন মন ভরে না, অথচ এক সময় দেখা হলেও কথা খুঁজে পাবে না। গল্পের ঝুড়ি ধীরে ধীরে হয়ে যাবে শূন্য। কোনো এক পড়ন্ত বিকেলে কলেজ ছুটির সময় যখন তারা বাসায় ফেরার জন্য নির্জন রাস্তা দিয়ে হাঁটবে, হঠাৎ তখন অন্য স্কুলের একদল বন্ধুদের দেখে তাদের অতীত মনে পড়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে তখন বলবে, ঢাবির ক্যাম্পাসে 5 বন্ধু মহলের আড্ডা, সাথে ধোয়া ওঠা চা আর গরম গরম সিঙ্গারা। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই এই 5 জনের বন্ধুত্ব হয়। পঙ্কজ খুবই মিশুক, যে কারোর সাথেই খুব সহজে মিশে যেতে পারে। সেই সুবাদে পঙ্কজ আড্ডাটা শুরু থেকে শেষ পর্যন্ত জমিয়ে রাখে। জাইসাও খুব সহজেই মনের কথা কাছের মানুষদের বলতে পারে। সব সময় মুখে থাকে মিষ্টি হাসির ছটা। চায়ের কাপের টুংটাক আওয়াজে মুখরিত চারপাশ। সবাই মিলে আড্ডায় মশগুল। এতগুলো ক্লাসের লেকচার শুনেও এখন মনেই হচ্ছে না তারা বেশ ক্লান্ত। আড্ডার মাঝে রাফসা হঠাৎ বলে ওঠে, চল শাহবাগ লাইব্রেরি থেকে ঘুরে আসি, কয়েকটা বই নেওয়ার দরকার ছিল। কিরে, যাবি তোরা? জাইসা জবাব দেয়, তোর এত এনার্জি আসে কিভাবে? মাত্র 10 মিনিট হলো ক্লাস শেষ। চুপ কর তো, ও যখন যেতে চাইছে তবে চল, আমিও ঘুরে আসি। অনেকদিন ওইদিকে যাওয়া হয় না, চল সবাই হেঁটে হেঁটেই যাব। তুষার কথা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মিরাজ ফট করে বলে, এই আমি দিব কেন? যার যারটা শেষই দিবে। প্রতিদিন আমাকে বলদ পেয়েছ তাই না? এবার আর মধুর কথা শুনে খুলছি না। পঙ্কজ ফোড়ন কেটে বলে, আচ্ছা যা, আমরা দিব। আগে বল রাফসা, বিল তুই কেন দিলি? আমরা কি তোর বন্ধু না? ভালোই দিবি নাকি বল, নয়তো মাইর খাবি। মিরাজ, এই ছিল তোর মনে? আমিও তো তোর বান্ধবী। কই একদিনও তো আমার বিল তুই দিয়ে দিস না। বিল তো দূর, 1 কাপ চাও জোটে না তোর থেকে। কিপটা পুরুষ মানুষ। জাইসা কথাটি বলেই তুষারের কাঁধে মাথা এলিয়ে দেয়। তুষার তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। জাইসার পাশে চকিত দৃষ্টিতে চোখ বড় বড় করে বলে, মাইশা জাইসা দূরে যা ভাই, গায়ে পড়িস না তো। আমার নারীর প্রতি ভীষণ অ্যালার্জি, ছোঁয়া লাগলেই চুলকানি শুরু হয়ে যায়। 100 হাত দূরে থাক। আমি নাদান বাচ্চা, নারী জাতি ভীষণ মারাত্মক, ঠান্ডা মাথায় খুন করতেও পারে। আমি ভাই খুব ভয় পাই তোদের। তোরা ভালোবাসায় কাছে টানিস, আবার অবহেলায় দূরে রাখিস। নারী তোদের 1000 রূপ। দূরে সর ছেড়ি, কাছে আসবি না। এহেন কথায় সকলে 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলে। শেষে কিনা এই দিনটিও দেখতে হচ্ছে। যে কিনা চুমু দিতেও পিছপা হয় না, তার মুখে এমন কথা আসলেই মানায় না। ফেসবুকে সব আত্মীয় স্বজনের মাঝে যা পোস্ট করে বেড়ায়, সে সব বলছে না, এ তো মানা যায় না, কোনোভাবেই না। জাইসা নিজেকে স্বাভাবিক রেখে জবাব দেয়, দোস্ত, এটা কি আসলেই তুই? আয় আয়, কাছে আয়। আমি শিওর তোর মারাত্মক জ্বর হয়েছে। বল না, তোর কি শরীর খারাপ লাগছে? সুস্থ স্বাভাবিক তুষার কখনো এমন কথা বলতেই পারে না। না না না। পঙ্কজ জাইসার সাথে তাল মিলায়, মামা আমি জাস্ট অবাক, তুষি বাদে সব মেয়েরাই ওর কাছে অ্যালার্জি, তাই না মামা? বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুষার তাদের কথায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার কথায় কান্না দিয়ে মিরাজের কথা শুন। একদম ব্রেকিং নিউজ শুনলাম, শালায় রাফসার সাথে কাল সারা রাত কথা বলেছে। কিরে রাফসা চুন্নি, ইহা কি সত্যি? পঙ্কজ ঠোঁট টিপে হাসে, ঠিক শুনছো মামা,
তবে আমার একটা প্রশ্ন, তোরা তো কি কথা বলছিস বলতো, আমরাও একটু শিখি। মিরাজ পড়ে মহাবিপদে। ওরা কিভাবে জেনে যায় কে জানে। ইস, কত মাস বাদে একটু কথা বলেছে, তাও জেনে গেল বাদরগুলো। যদিও 20 মিনিট পরে রাফসা ঘুমে কাদা হয়েছিল, তবুও মিরাজের ইচ্ছে হয়নি কল কেটে দেওয়ার। সারা রাত ওভাবেই লাইনে থেকেছে আর রাফসার নিঃশ্বাসের শব্দ অনুভব করেছে। তার মনে হয়েছিল এই তো রাফসা তার পাশে আছে। আরও কত শত ভাবনা নিয়ে রাত পার করেছে মিরাজ। ওদের হাসাহাসির মাঝে রাফসা ততক্ষণে উঠে বেরিয়ে পড়ে। এইখানে আর এক মুহূর্ত থাকলেই বাদরগুলো মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দেবে। তুষারও হুড়মুড়িয়ে দৌড়ে আসলো আর ওর পিছু পিছু বাকি 3 জনও। এরপর সারা রাস্তা খেপাতে খেপাতে গেল তারা। রাফসা ও মিরাজের চুপসে যাওয়া মুখ দেখে হেসে কুটুকুটি হলো। রাস্তায় হেঁটে হেঁটে কাঁধে কাঁধ মিলিয়ে 5 বন্ধু যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। লাইব্রেরিতে গিয়ে যে যার মতো বই ঘাটাঘাটি করা শুরু করলো। হাজার হাজার বইয়ের মাঝে সবাই নিজেদের পছন্দের বই বের করছে। তুষার বিভিন্ন বই দেখার সময় মনে মনে হেসে ওঠে। এখানে যদি ফুপিকা বাচ্চি থাকতো তবে চিৎকার করে বলতো, তুষার ভাই, সব বই আমার চাই, সব। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত এত বই, ইস, সব যে আমার আবেগের অংশ। আমি বারবার বইয়ের প্রেমে পড়তে চাই। হাজার হাজার বই দিয়ে আমার বুকশেলফ পূর্ণ থাকবে। এরপর যখন বয়স হবে 70, ঠিক সেই সময় অবসরে যাব আমি। প্রতিদিন পড়ন্ত বিকেল 1 কাপ ধোয়া ওঠা চা আর পছন্দের সব বই নিয়ে এক ধ্যানে ব্যালকনিতে বসে বই পড়ব। থাকবে না কোনো চিন্তা, থাকবে না কাজের তাড়া, কেউ আসবে না বিরক্ত করতে। আমি তখন হব চড়ুই পাখির মতো মুক্ত। বইয়েই খুঁজে বেড়াবো আমি সুখ। তুমি থাকবে বসে পাশে আর এক দৃষ্টিতে আমার বদনখানায় তাকিয়ে থাকবে। শেষ বয়সও লজ্জা লজ্জা মুখে বলবো, এভাবে তাকিও না তুষার ভাই, আমার যে ভীষণ লজ্জা করে। এসব ভেবে তুষার নিজের অজান্তেই হেসে উঠল। মেয়েটা যে বই পেলে ভীষণ খুশি হয়। পরক্ষণেই ভ্রু দুটি কুঞ্চিত করে মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে, তখনই কি আমাকে তুষি ভাই বলে ডাকবে? এর থেকে রেহাই পাবো কবে? রাফসা কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটি পুরনো বই বের করলো। এরপর এক এক পৃষ্ঠা নেড়ে চেড়ে দেখতে লাগলো। যখনই খুব মনোযোগ দিয়ে পড়তে যাবে তড়িৎ বেগে মিরাজ সামনে চলে আসে। রাফসার বইটি সরিয়ে দিয়ে নিজের বইটি ওর হাতে ধরিয়ে দেয়। এরপর হিসিয়ে বলে, এই বইটি আমি তোকে দিলাম, তবে এখনই পড়বি না, বাসায় গিয়ে পুরো বই পড়ে ফেলবে। এখানে একটা সারপ্রাইজ আছে, মনে রাখিস। সম্পূর্ণ বইটি পড়লেই তবে সারপ্রাইজ পাবি তুই। এখন রেখে দে ব্যাগে, আমি গেলাম। ওরা আমাকে তোর সাথে দেখলেই ফাইজলামি করবে। এই বলেই দ্রুত বেগে প্রস্থান করলো সে। রাফসা হা হয়ে গেল। এই বেকুব দেখে দিন দিন সাহসী হচ্ছে। কিভাবে কথাটা বলে গেল? আচ্ছা, কি আছে এই বইয়ের ভেতরে? জায়সার এইসব ভালো লাগছে না, তাই সে পঙ্কজের সাথে কথায় মশগুল। পঙ্কজ সারাক্ষণ মেয়েদের আলাপন করছে আর জায়সা মুখ মুচড়ে দিচ্ছে। এক সময় পঙ্কজ বলল, মামা, তুই আমার কোনো কথাই সিরিয়াস নিস না। কত 5 মাস ধরে বলছি রিলেশন করিয়ে দিই না, তুই কোনো ভাবেই রাজি হচ্ছিস না। ভাই, আমি কি মেয়ের ফ্যাক্টরি নিয়ে বসেছি নাকি গোডাউন খুলেছি যে তুই বলবি অমনি আমি মেয়ে নিয়ে হাজির হব? আরে তোর কাছে মেয়ে আছে তো, ওই যে শ্রেয়া, তোর মামা তো বোন। মেয়েটা হেব্বি দেখতে, ছবিতে তোর সাথে দেখেই তো আমার দিলকা লাড্ডু ফুটে গেছে। হায় হায়, কিনতে আসলাম হে ইয়ার। খবরদার, ওর দিকে নজর দিবি না, অলরেডি বয়ফ্রেন্ড আছে ওর। কথাটি বলা শেষ করতে করতে পঙ্কজ জায়সার মাথায় জোরে চাটি মারল। অকথ্য ভাষায় গালি দিল। রেগে তাকিয়ে বলল, তুই গত 5 মাস ধরে একই বলি উড়াচ্ছিস আমার সাথে। যাকেই ভালো লাগে তুই বলিস বয়ফ্রেন্ড আছে। সমস্যা কি তোর? আমাকে কি সারা জীবন সিঙ্গেলেই রাখতে চাস? এত পাষাণ্ড? এই পঙ্কজ খচ্চর মেয়ে মেয়ে শুরু করে দিয়েছে, মানে এখন পুরো ঘন্টার পর ঘন্টা মাথা খেয়ে ফেলবে। যতক্ষণ সামনে থাকে তার শুরু এক কথা, মেয়ে দে মেয়ে দে।
আমি মেয়েদের গোডাউন খুলেছি? আরে ভাই, মেয়ে কি হাতের মোয়া? নিজেরটা নিজে খুঁজে নিলেই তো হয়। আশ্চর্য। কথাটি বলেই জাইসা চলে গেল বাইরে। সবাইকে বলেই রিকশায় উঠল। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা, দূরে কিছু দেখাটাও যেন দায় হয়ে দাঁড়িয়েছে। কনকনে ঠান্ডায় শীতের কাপড়ও বেশ হার মানছে। সারাদিন সূর্যি মামার দেখা নেই। হাড় কাঁপানো শীত কয়েকদিন ধরে শুরু হয়েছে। গ্রামের মানুষদের শীতের দিনে অনেক কষ্ট পোহাতে হয়। সকলে মিলে আগুন পোহায়। এরপর নানান রকম পিঠা তো আছেই। স্কুল সব বন্ধ থাকায় ছেলেমেয়েরা নানুর বাসায় যায়। তবে যতই শীত থাকুক, যতই বৃষ্টি থাকুক, সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয় সকল কর্মজীবী মানুষদের। শহরে শীতটাও পড়েছে অনেক। ব্যালকনি দিয়ে শাঁ করে বাতাস বইছে। কম্বল মুড়ি দিয়ে লম্বা একটা ঘুম দিচ্ছে তুষি। স্কুল বন্ধ কয়েকদিন, তাই আপাতত পড়াশোনার ঝামেলা এসে নেই। ডিসেম্বরের শেষ সময় বলে একটু বেশি শীত পড়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে চারপাশে। আমিনা বেগম আর নাজমা নাস্তা বানাতে ব্যস্ত। আতিকুর রহমান, আলতাব রহমান চা খেতে খেতে আড্ডায় মশগুল। রিমি উচ্চস্বরে পড়ছে বিধায় রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে। জান্নাতও বেশ আয়েশ করে ঘুম দিয়েছে। সারা রাত আহিরের সাথে কথা বলে কয়েকদিন ধরে বিধায় বেশ দেরিতেই ওঠে জান্নাত। মাঝে মাঝে পার্কে দেখা করে মনের খোরাক মেটায়। আহির যতবারই বলে ভালোবাসি, ততবারই জান্নাত লজ্জায় নুয়ে পড়ে। কথা বলতে জড়তা কাজ করে। তখনই সেই মানুষটা মজা লোটার জন্য উচ্চস্বরে হেসে বলে, এই লজ্জারাঙা মুখ দেখেই তো প্রথম দিনই প্রেমের সাগরে ডুবে মরেছিলাম। সারা জীবনই তোমার এই লজ্জারাঙা মুখ দেখতে চাই প্রিয়তমা। জান্নাত তখন আহিরের বুকে ধুমধাম কিল ঘুষি দিয়ে তবেই ক্ষান্ত হয়। বিকেলের দিকে সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপে ব্যস্ত। হুট করেই আমিনা বেগমের ফোনটা বেজে ওঠে। তুষি দৌড়ে ফোন হাতে নিতেই দেখে তুষারের নাম্বার। তখনই মুখটা কালো হয়ে যায় তার। আজ 15 দিন হলো তার ফোন আমিনা বেগম তাকে ফেরত দিয়েছে, কিন্তু একদিনও কল মেসেজ কিছুই করেনি তুষার। অথচ তুষির মায়ের ফোনে একদিন পরপরই কল দিয়ে খোঁজ খবর নেয়। এসব মনে পড়তেই ভীষণ কান্না পেল তুষির। কেন তুষার ভাই একদিনও কল করলো না? কেন আসে না সে? কত মাস পেরিয়ে গেছে, তবুও আসার নাম নেই। তুষি কলটা আমিনা বেগমকে দিয়েই নিজের রুমে চলে গেল। ওইখানে তুষারের কণ্ঠস্বর শুনলে ভীষণ কষ্ট লাগবে, কান্না আসবে তার। রুমে গেলেই কি আর নিস্তার পাওয়া যায়? ঠিকই তো মনটা আকুপাকু করে কথা বলার জন্য। আধো আধো মায়ের কথা রুমে শোনা যাচ্ছে। সকলের সাথেই যে হেসে খেলে কথা বলছে এটা বেশ বুঝতে পারছে তুষি। তবে একবারও তার কথা ভুলেও বলল না তুষার ভাই। সকলের সাথে কথা বলেই কল কেটে দিল। এবার কান্না যে আর বাদ মানল না। ডুকরে কেঁদে উঠল তুষি। মনে মনে কয়েকবার আওড়ালো, এরপর হুট করেই মনের যত রাগ পুষেছিল সব তুষারের ইনবক্সে গিয়ে ঢেলে দিল। এতদিন অভিমানে যত ইচ্ছে করুক তবুও নক করেনি। ভেবেছে এই বুঝি তুষার একটা মেসেজ করবে, কিন্তু না। 3 মাসে একটাও মেসেজ আসেনি তুষারের আইডি থেকে। রাগে নাক তরতর করে কাঁপছে তুষির। মারার জন্য হাত পা নিষ্পিস করছে তার। আজ কোনো তালবাহানা নয়, যা মুখে আসবে সব বলে দিবে সে। এত অবহেলা যে আর সহ্য করার মতো না। কাছে থাকার সময় তো খুব প্রেম দেখাতে আসে, আর দূরে গেলেই সব উধাও। কি পেয়েছেটা কি ওই জঙ্গলি ভূত? ফুসতে ফুসতে সমস্যা কি তোমার? আমাকে একটু বলবে? আমার সাথে কথা বললেই কি তোমার খুব অ্যালার্জি হয়ে যায়, ভীষণ চুলকায়, সারা শরীর জ্বলে যায়? হ্যাঁ, তবে আসো, মলম লাগিয়ে দিই। তুষার ভাই, তুমি আসছো না কেন? আমার যে কেমন কেমন লাগে। তুমি কখনো বুঝবে না, কারণ তোমার মন বলতে কিছুই নেই। তুমি কি জানো না এই 3টি মাস আমি কত আশা করে থেকেছি? হুট করেই ঢাকা থেকে চলে আসবে আর আমাকে ডেকে বলবে না। আমার এত কিছু আশা করাটাই ভুল। তুমি যে কি আমি তো তাই ধরতে পারি না। ভিন্ন ভিন্ন রূপ তোমার। আগে তো খুব 7 দিন পরপরই আসতে, তবে কেন এবার আসছো না বুঝতে পেরেছি। আমি আসলে তো ঢাকায় নতুন গার্লফ্রেন্ড হয়েছে,
তাকে ছাড়া আসতে মন চায় না। ঠিক আছে, কোনোদিনও আমার চোখের সামনে আসবে না, নয়তো খুন করে দিবই বলে দিলাম। লেখা শেষে সেকেন্ডের মধ্যেই সেন্ড করে দিল। তুষার অনলাইনে থেকেও সিন করার নাম নেই। 5 মিনিট অপেক্ষার পর যখন দেখলো সিন করছে না, রাগে দুঃখে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। এরপর বিছানায় নিজে উপুর হয়ে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে গেল। রাতে আমেনা বেগম অনেকবার দরজা ধাক্কাধাক্কি করছে, তবুও তুষির কোনো খবর নেই। শেষে তুষির মা গর্জে ওঠে। অবস্থা বেহালের দিকে যাচ্ছে বিধায় তুষি উঠে দুলোকমা খেয়ে আবার ঘুমিয়ে যায়। সকাল সকাল আয়েশের ঘুম সব 12টা বাজিয়ে দিল জান্নাত। দরজা এমন ভাবে ধাক্কাচ্ছে মনে হয় ভেঙেই ফেলবে। তুষির মেজাজ ভীষণ চটে গেল। আজ সে জান্নাতকে মেরেই ফেলবে। শয়তানের শয়তান, ঘুম নষ্ট করিস। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে রেগে গেল দরজা খুলতে। অমনি জান্নাতের কিছু বলার আগেই দেখতে পেল আমিনা বেগম বড় চামচ নিয়ে দাঁড়িয়ে আছেন রেগে। তিনি গর্জে উঠে বললেন, নবাবজাদি হয়েছিস? মেয়েটা কখন থেকে ডাকছে, সে খেয়াল আছে তোর? বেয়াদবের বেয়াদব, মরার ঘুম কি তুই একাই ঘুমাস? কত বেলা হয়ে গেল, একটা মানুষও উঠতে বাকি নেই। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি আর আসবো না। তবে পিঠের ছাল আজ একটাও থাকবে না। এই বলেই চলে গেলেন তিনি। জান্নাতের দিকে চোখ যেতেই ঠোঁট টিপে হাসতে দেখল। মায়ের বকা, তার মধ্যে ঠিকমতো ঘুম হয়নি, এখন আবার এই খবিশটা হাসছে। সবকিছু দেখে রাগের মাত্রা আবারও দ্বিগুণ বেড়ে গেল। মায়ের উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, কত সকাল মা, মাত্র তো 7টা বাজে। প্রতিদিন তোমার প্যান প্যান ভালো লাগে না, আমাকে তুমি বরং দূরে কোথাও পাঠিয়ে দাও। এই বাসায় আমি আর থাকবো না। চিল্লিয়ে চিল্লিয়ে রান্নাঘর থেকে উত্তর দেন আমেনা বেগম, ফাজিলের ফাজিল, আমি এবার আসলে হাড্ডি একটাও সাথে থাকবে না। মুখ ভেঙচি কেটে ফ্রেশ হতে চায় তুষি। সে জানে মায়ের কথা এখন না শুনলে কপালে দুঃখ আছে। এমনিতেই সারা রাত কান্নার ফলে মাথা ব্যথাটা বেড়েই চলেছে। সব হয়েছে ওই জঙ্গলি ভূতের কারণে। ততক্ষণে জান্নাত বিছানায় বসে পড়েছে। তুষিকে শোনানোর জন্য উচ্চস্বরে জবাব দেয়, হ্যাঁ রে, এসএসসিটা দে ঠিক মতো, জামাই বাড়ি পাঠানোর ব্যবস্থা আমরা করছি। বাথরুম থেকেই রেগে উত্তর দেয় তুষি, চুপ করো তুমি, তোমার সাথে কোনো কথা নেই, কেউ কথা বলবে না আমার সাথে। বাসাটা একদম মাছের বাজার বানিয়ে ফেলেছ সকাল সকাল। শান্তিতে একটু ঘুমোতেও পারিনি, পুরা কপাল। সবার নাস্তা শেষে আমেনা বেগম ঢেকে পাঠালেন তুষিকে। নিজের রুম থেকে তড়িঘড়ি করে আসতেই দরজার সাথে লেগে ধপ করে মেঝেতে পড়ে গেল। ব্যথায় আহ করে উঠল। আমেনা বেগম হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে ধরল তুষিকে। এরপর বিছানায় পা উঠিয়ে বসিয়ে দিল। এক পর্যায়ে তুষিকে বলল, পায়ে কি খুব বেশি জোর লেগেছে? ঠিক মতো হাঁটতে পারিস না? কি করবো আমি তোকে নিয়ে? তুষি উপর নিচে মাথা ঝাঁকায়। এরপর মাথায় আদর করে আমেনা বেগম আবার বলে ওঠে, আচ্ছা শোন, যে কারণে তোকে ডেকেছি, কয়েকদিন তো স্কুল বন্ধই। তোর মামা যেতে বলেছে তোকে, তার নাকি ভীষণ দেখতে ইচ্ছা করছে। একটু পর সিএনজিতে উঠিয়ে দিবে তোর বাবা। 2-4 দিন থেকে আয়, দেখিস ভালো লাগবে। কয়েকদিন ধরে দেখছি মনমরা হয়ে রুমেই শুয়ে থাকিস। এর জন্য আমিও মানা করিনি, ভাবি সকাল সকালই যেতে বলেছে। এখন কি রেডি হয়ে নে, কাজে যাওয়ার সময় তোর বাবা এগিয়ে দিয়ে আসবে। মাহের এহেন কথা শুনে প্রথমে খুশি হলেও পর মুহূর্তে মনে হলো ওই বাড়িতে যাওয়া মানে আরো কষ্ট পাওয়া। সারা বাড়িতে তুষারের স্মৃতিতে পরিপূর্ণ। তাই তুষি ভাবলো সে যাবে না। ভাবুক হয়ে উত্তর দিল, আমি এখন যেতে পারবো না আম্মু, পড়াশোনার ভীষণ চাপ, যাওয়া যাবে না। পরীক্ষার কয়েকদিন আগে দেখা করে আসবো। তুমি বরং মামাকে আসতে বলো প্লিজ আম্মু, প্লিজ। আমিনা বেগম চেতে গেলেন। তার বাপের বাড়ি যাওয়ার এত তালবাহানা থাকবে কেন? তাকে কি কাজ কাম করাবে নাকি? দাঁতে দাঁত চেপে বলল, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। আমি আর একবারও বলবো না, তবে আজ থেকে আমাকে মা বলে ডাকবি না। তোর মামাও নেই, মামিও নেই। যা এখন আমার সামনে থেকে, মেজাজ খারাপ করিস না।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।